আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। এবার ঠিক আছে। তো আমি তোমার নর্মালি যেটা বলছিলাম, তো এই মোহনা, শুনতে পাচ্ছ? আচ্ছা। তো হ্যাঁ, আচ্ছা। তো মোহনা, তুমি স্লাইডটা কি পড়ছিলে? আমি তোমাকে যে স্লাইডটা দিছি, এই স্লাইডটা পুরোটুক পড়ছো? পড়ে কি বুঝছো সেটা বলো। পড়ে কি বুঝছো সেটা বলো। আচ্ছা, তো এই শীটের বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে না, এতটুকু মাথায় রেখো। এই শীটে অনেক যা বলা আছে তার বাইরে থেকে কিছু আসবে না, এটা পড়লেই হবে, বুঝছো? বই তো অবশ্যই পড়বা, বাট বইয়ের পাশাপাশি এটা পড়বা। আচ্ছা। তো আচ্ছা, তো তোমার ইংলিশের যে সমস্যা আছে, ইংলিশ, তাই না? ইংলিশের সমস্যা আছে না? তো ইংলিশের প্লে লিস্ট কি পাইছো? পাও নাই? আচ্ছা। তো এইদিকে তাকাও, কোথায় পাবা, কিভাবে পাবা, আমি তোমাকে বলি। দেখো, হ্যাঁ। আচ্ছা, দেখা শুরু করব। দেখো, আচ্ছা, কি আমি নিজেও জানি না। আচ্ছা, যাই হোক। এখন কথা হলো, এই মোহনা এদিকে তাকাও, এরকম ইউটিউবে যাবা, যে লিখবা হচ্ছে কি বলতো, লিখবা হচ্ছে পায়োনিয়ার এডুকেশনাল ফ্যামিলি, বুঝছো? কি লিখবা? পায়োনিয়ার এডুকেশনাল ফ্যামিলি, এটা লিখবা এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা লিখবা। এখন কথা হলো, আমার একটা কিবোর্ড প্রয়োজন। জি আন্টি, বলেন। আন্টি বলেন। ঠিক আছে আন্টি, ঠিক আছে। এই মোহনা, দেখো, দেখছো? আচ্ছা, তো পায়োনিয়ার এডুকেশনাল ফ্যামিলি লিখে ইউটিউবে সার্চ দিবা। দেওয়ার পরে দেখবা, একদম প্রথম দিকে দেখবা, এই যে এই হলুদ এই লোগোটা আসছে, বুঝছো? এই যে হলুদ এই লোগোটা আসছে, এর মধ্যে যাবা। এটা হচ্ছে আমাদের নিজস্ব, মানে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট এটা। তো এখানে যাওয়ার পরে প্লে লিস্টে যাবা। দেখো, প্লে লিস্টে এখানে লেখা আছে যে ইংলিশ, এই দেখো এখানে ইংলিশ লেখা আছে, এর মধ্যে যাবা। এইচএসসি লেখা আছে এখানে, এইচএসসি এসএসসি আমি আলাদা করি নাই, বুঝছো? বাট এইটাই তোমাদের, এইটা তোমাদের ক্লাসও আছে, ওদের ক্লাসও আছে একসাথে। বাট কথা হলো যে এখানে দেখো বেসিক গ্রামার, তারপরে তোমার কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে ইংলিশ সেকেন্ড পেপার, মানে যা দরকার তোমার, বুঝছো মোহনা? তোমার যা যা দরকার প্রত্যেকটা জিনিস তুমি এইখানে পাবা, প্রত্যেকটা জিনিস, এভরিথিং তুমি এইখানে পাবা। তোমার যেই যে টপিক পরীক্ষাতে আছে সবই পাবা এখানে। তোমার এখানে ফ্লো চার্ট পাবা, প্রোনাউন রেফারেন্স তোমার নাই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ইংলিশ ফার্স্ট পেপার, তোমার ডিগ্রি যদি থাকে নাই, তোমার চেঞ্জিং সেন্টেন্স, এরপরে কানেক্টরস, টেবিল, সাফিক্স প্রিফিক্স, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, মানে তোমার যা যা দরকার, বুঝছো? এভরিথিং তুমি এখানে পাবা। মোহনা, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, তো তোমার সবকিছু এখানে আমি কিন্তু তোমার জন্য রেখে দিছি, বুঝছো? তোমার যখন মন চাবে তুমি এখান থেকে ইংলিশটা দেখে দেখে শেষ করে ফেলবা, সম্পূর্ণ ইংলিশটা শেষ করে ফেলবা, বুঝছো? একবার পড়ানো হয়েছে, আবার নিজে নিজে পড়বা, পড়ে শেষ করে ফেলবা, এন্ড
তারপরে যখন সমস্যা হবে তখন আমাকে মেসেজ দিয়ে বলবা যে তোমার কি প্রবলেম হচ্ছে, কোনটা বুঝতে পারছো না। তো সবার জন্য এটা, অহনার জন্য এটা, নিশাতের জন্য এটা, মোহনার জন্য এটা, যে ইংলিশের গ্রামার যেন কোনো রকম সমস্যা না থাকে। তোমার ইংলিশ গ্রামারের এক জায়গায় সলিউশন সব, একটা প্লে লিস্টের মধ্যে সবকিছু আছে 22টা ভিডিওর মধ্যে। বলো। ইংলিশ ফার্স্ট পেপার মানে ফার্স্ট পেপারের নর্মাল তোমার হচ্ছে যে গ্রামার আইটেম গুলো থাকে ফার্স্ট পেপারের মধ্যে, লাইক তোমার চেঞ্জিং হ্যান ত্যান, এই যে চেঞ্জিং না, ওই যে তোমার ওই যে ওই ডাক্তারেটে মিলাতে হয় যে এগুলা ম্যাচিং, এই টাইপ গুলা আছে, বুঝছো? তো এখন তো এইগুলা দেখবা, দেখলে তোমাদের আশা করি সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ইংলিশ তারপরেও কোনো কিছু না বুঝলে আমি তো আছি, কোনো টেনশনের কিছু নাই, আমি আছি। তো আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের প্রোগ্রামিং এর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তোমাদের 6 অধ্যায়, বুঝছো? এসএসসির বইয়ের 6 অধ্যায়। আমরা নর্মালি আমরা একটা জিনিস জানি, সেটা হলো আমাদের কম্পিউটার। কম্পিউটার হ্যাঁ, এটা আইসিটি 6 অধ্যায়, বুঝছো? তো এখন মোহনা আমাকে বলো যে আমাদের কম্পিউটার কি বোঝে আর কি বোঝে না। বলো, কম্পিউটার কি বোঝে আর কি বোঝে না। কি বোঝে? তাইলে বলো কি বোঝে ও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কম্পিউটার শূন্য আর এক ছাড়া পৃথিবীর আর কোনো কিছুই বোঝে না। ও খুবই অবুঝ শিশু। ও জিরো আর এক ছাড়া কিছুই বোঝে না। তুমি এখন অহনা লিখবা, এই যে অহনা তুমি লিখবা, তো এই অহনা কম্পিউটার জীবনেও বুঝতে পারবে না যে অহনা এটা এটা এইচ, এটা ও চেনে না এগুলাকে। ওকে এই যে একে কোড করে বুঝাই দিতে হবে, এইচ কে কোড করে বুঝাই দিতে হবে, ওকে কোড করে বুঝাই দিতে হবে, এন কে কোড করে বুঝাই দিতে হবে, এ কে কোড করে বুঝাই দিতে হবে। ও এমনি এমনি বুঝবে না। তো এখন কম্পিউটার শুধুমাত্র শূন্য আর এক বোঝে, তাছাড়া পৃথিবীর কোনো কিছু বোঝে না। আসলে সত্য কথা বলতে কম্পিউটার শূন্য আর একও বোঝে না, বুঝছো? তো- হ্যাঁ, মানে কোনটা? ও শূন্য আর একও বোঝে না, সত্য কথা, এটা একেবারে সত্য কথা। ও শুধু ভোল্টেজের আপ ডাউন বোঝে। এই জিরো মানে হচ্ছে তোমার ভোল্টেজ লো, আর ওয়ান মানে হলো ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, বুঝছো? ও ভোল্টেজের আপ ডাউন বোঝে। ও আসলে তোমার জিরো আর ওয়ানও বোঝে না। যখন ভোল্টেজ নিচে নেমে যায় তখন মনে করে জিরো, আর যখন উপরে ওঠে তখন মনে করে ওয়ান। তো জিরো মানে হলো বন্ধ হয়ে যাওয়া, আর ওয়ান মানে হলো সচল থাকা। কম্পিউটার এতটুকু বোঝে, মানে কম্পিউটারের টোটালি কোনো ক্ষমতাই নেই ওর কোনো কিছু বোঝায়, বুঝছো? আর কম্পিউটারকে তুমি তোমার ইচ্ছা মতন তুমি যা বুঝাবা ও তাই বুঝবে। মানে কম্পিউটারে তুমি বাইরে থেকে যা পুশ করবা ও তাই বুঝবে, ও তাই করবে। ও নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তাইলে এখন কথা হলো, আমি যদি লিখি যে আই লাভ কোডিং, এই যে আমি লিখলাম যে আই লাভ কোডিং, আমি এই কথাটুকু যে লিখেছি যে আই লাভ কোডিং, তো এই কথাটুকু কি কম্পিউটার বুঝবে? কম্পিউটার কি এই কথা বুঝবে? বুঝবে না। তাইলে এই কথাটারে আমার কি করতে হবে, কম্পিউটারের ভাষায় নিয়ে যেতে হবে, তাই তো? তো কম্পিউটারের ভাষায় নিয়ে যেতে হবে। তো কম্পিউটারের ভাষায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই কাজ করতে হয়েছিল সেটা হলো আমাদের, আমি তোমাকে বলি কম্পিউটারের ভাষা কোনটা। কম্পিউটারের ভাষার নাম হলো মেশিন ভাষা। কম্পিউটারের ভাষার নাম কি? মেশিন ভাষা। মেশিন ভাষা, বুঝছো? এই মেশিন ভাষা হচ্ছে শূন্য আর ওয়ান দিয়ে লেখা। তো মেশিন ভাষা শূন্য আর ওয়ান দিয়ে লেখা, তার মানে এই ভাষা ডিরেক্ট তোমার কম্পিউটার বুঝতে পারে। কিন্তু সমস্যা হলো এই ভাষা কম্পিউটার বুঝতে পারলেও তোমার চুল ছিঁড়ে ফেলাই দিলেও তুমি এটা বুঝতে পারবা না, বিকজ এই ভাষা তোমার বোঝার যোগ্যই না। মানে তোমার যদি এখন বলে যে এর মধ্যে হচ্ছে আমি কিছু একটা লিখে দিছি, তুমি কি বুঝবা জীবনে? হ্যাঁ, বুঝবা? মানে বিষয়টা হচ্ছে কম্পিউটারকে তো বোঝানো যাচ্ছিল না, তাই না? তো কম্পিউটারকে বোঝানোর জন্য তো কিছু না কিছু রেডি করতে হবে। তো মেশিন ভাষা রেডি হয়েছিল যে কম্পিউটারকে আমরা এইভাবে বুঝাতাম। সেই সময় কম্পিউটার ওই লেভেলের ছিল না, বুঝছো? এখন যেমন হার্ডি কম্পিউটার এমন ছিল না তখন, বুঝছো? চার্লস ব্যাবেজের কম্পিউটার কিন্তু গণনার জন্য তৈরি করা হয়েছিল, শুধু হিসাব করার জন্য। তো যাই হোক, এখন এইটা ইম্পর্টেন্ট কিছু না, কথা হলো যে এইটা কি তুমি বুঝতে পারবা? তোমার এটা বোঝা কিন্তু পসিবল না। এখন আমি তোমারে দেখাই, আমি তোমার যদি দেখাই যে নর্মালি দেখো, নর্মালি আমি তোমারে বলি যে ওয়েট, এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
আহ হিউম্যান ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট, আমরা এটা দেখি নর্মালি। আসো আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে আসলে এটা কি খাই নাকি মাথায় দেয়, বুঝছো? তো আহ আচ্ছা, তো এখন মনে করো যে আমি নর্মালি একটা জিনিস লিখি, ওয়েট, তার আগে আমরা একটা কিবোর্ড ব্যবস্থা করে রাখি এখানে, দাঁড়াও কিবোর্ড পাওয়া যায় কিনা দেখে নি। তো যাই হোক, এখানে মনে করো নর্মালি আমরা একটা জিনিস লিখলাম, যেখানে আমরা কি লিখতে পারি, মনে করো আমরা লিখলাম হচ্ছে লাভ, মনে করো যে কোডিং, আমরা এখানে লিখলাম আই লাভ কোডিং, নর্মালি আমি এটা কিন্তু এখানে লিখলাম। এখন এইটা এখানে লেখার পরে এখন যদি আমি এইটারে মেশিন ভাষায় নিয়ে যাই, দেখো এটা মেশিন ভাষায় যাচ্ছে, এই দেখো এটা মেশিন ভাষায় গেল, বুঝছো? তো এখন কথা হলো যে এইটাকে আমরা যখন মেশিন ভাষায় নিয়ে যাব, মেশিন মশাই তো এখানে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরা ঠিকভাবে মেশিন ভাষায় নিতে পারি নাই, দাঁড়াও। ওদেরকে যেভাবে নিতে বলছি ওরা সেভাবে নিতে পারি নাই। মনে হয় ঠিক করে। নর্মাল টেক্সট টু মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখানে যদি আমি বলি যে মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে কি। আচ্ছা, তো এই ওয়েবসাইটে ভালোভাবে হবে না। আচ্ছা যাই হোক, আমি তোমাদের বোঝানোর জন্য আমি আরেক জায়গায় যাচ্ছি, দাঁড়াও। উম, আচ্ছা, ঠিক আছে, আমি এখন এটা খুঁজে পাচ্ছি না অবশ্য, আমি তোমাদের খুঁজে পাইলে তোমাদের আমি দেখাবো বিষয়টা। মানে মেশিন ভাষাটা এখন তো ইউজ করা হয় না, এই জন্য পাওয়া যাচ্ছে না, বুঝছো? মেশিন ভাষা এখন আর ইউজ করা হয় না আসলে, এই জন্য পাওয়া যাচ্ছে না। মানে মেশিন ভাষায় ডিরেক্ট কোড কারোর লেখার পক্ষে পসিবল না, কারণ এই এর মধ্যে একটা মেসেজ লেখা, মনে করো, তো তুমি কি জীবনে বুঝতে পারবে এটা? পারবা না। মানে মেশিন ভাষা এটা মানুষের পক্ষে আসলে বোঝা পসিবল না, এই কারণেই তোমার মেশিন ভাষাটা আমরা ইউজ করি না। বাট কম্পিউটার আবার মেশিন ভাষা ছাড়া বোঝে না। তাইলে আমাদের ভাষাকে আমাদের মেশিন ভাষায় কি করতে হয়, কনভার্ট করে নিতে হয় বা রূপান্তর করে নিতে হয়। তার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন আছে, বুঝছো? তো অনুবাদক প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলছি, আমরা বলবো। তো অনুবাদক প্রোগ্রাম কি কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার। তো কম্পাইলার কি? কম্পাইলার হলো পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে, পুরো প্রোগ্রামকে কি করবে, একসাথে অনুবাদ করবে। আর ইন্টারপ্রেটার কি করবে, এক লাইন করে অনুবাদ করবে। কম্পাইলার কি করবে, পুরো পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে মেশিন ভাষায় নিয়ে যাবে, গিলে মেশিন এটা বুঝতে পারবে। আর ইন্টারপ্রেটার কি করবে, এক লাইন করে অনুবাদ করবে। আশা করি এই জিনিসগুলো বোঝো তোমরা। এবার এখন হচ্ছে, বলো, কিছু বলছো?
এটা তো আমি গতদিনও বলছিলাম যে কম্পাইলার কি করবে, একটা একসাথে পুরো সম্পূর্ণ কোডকে অনুবাদ করে ফেলবে, মানে সম্পূর্ণ লেখাকে বা সিনট্যাক্সকে একসাথে অনুবাদ করবে। আর ইন্টারপ্রেটার কি করবে, এক লাইন এক লাইন এক লাইন করে অনুবাদ করবে। বুঝছো? আচ্ছা, তো এখন কথা হলো আমরা পাইথন নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছিলাম। তো এখন নর্মালি আমরা যদি এখন পাইথন লেখা শিখি, দেখো আমাদের প্রথম প্রোগ্রাম আমরা কি লিখবো, আমরা নর্মালি আমরা লিখবো হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, বা হচ্ছে আমাদের প্রিন্ট লিখবো আই লাভ প্রোগ্রামিং, যে কোনো একটা জিনিস আমরা লিখতে পারি। আচ্ছা আসো আমরা একটু কোড লেখা শুরু করি। দেখো আমাদের কোড লিখতে গেলে আমাদের ফার্স্টে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে হেডারো ফাইল। দেখো অনেক হেডারো ফাইল আছে, অনেক হেডারো ফাইলের অস্তিত্ব আছে। যেমন তোমার নর্মালি যদি আমি একটা হেডারো ফাইল নিয়ে কথা বলি, দেখো আমি তোমার নর্মালি একটা হেডারো ফাইল নিয়ে এখানে যদি কথা বলি, তাইলে এখানে কি ইনক্লুড stdio.h, এটা হচ্ছে একটা হেডারো ফাইল। দেখো আর এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন মানে যার মধ্যে অনেক কিছু স্টোর করা থাকে, বুঝছো? তো এখন কথা হচ্ছে যে এর মধ্যে আমরা কোড করে করে কম্পিউটারকে বুঝাই। যেমন এই যে প্রিন্টএফ, এই জায়গাটায় তুমি যা লিখবা তোমার সেইটাই কম্পিউটার বুঝবে। এই যে প্রিন্টএফ এর মধ্যে তুমি যাই লিখবে, দেখো এই প্রিন্টএফ এর মধ্যে একটা ওয়েবসাইটের নাম লেখা আছে, বলো। হ্যাঁ, এই তোমাদের দেখা যাচ্ছে? না আমার যাচ্ছিল না এখন আচ্ছা সবারই দেখা যাবে, একটু অপেক্ষা করো, যাবে। যাচ্ছে না? আচ্ছা, তো দেখো, হ্যাঁ কি করে আমি প্রোগ্রামটা লেখা দেখাচ্ছি। দেখো আমরা এই যে এখানে আমরা যখন এই যে প্রিন্ট এফ দিয়ে আমরা বুঝাই যে একটা প্রোগ্রামকে আমার দেখাইতে হবে, আমার রান করে দেখাইতে হবে। তো প্রিন্ট এফ মানে কি, প্রিন্ট এফ মানে হচ্ছে যে কোনো প্রোগ্রামকে রান করাইতে হয় এইটা লিখে। তো এই প্রিন্ট এফটা একটা লাইব্রেরি ফাংশনের মধ্যে থাকে। তো এই প্রিন্ট এফ একটা কিওয়ার্ড বোঝো, 32টা কিওয়ার্ড দেখাইছিলাম আগের দিন। তো এই প্রিন্ট এফ লেখাটা তুমি যখনই লিখবা তখন তোমার কম্পিউটার বুঝতে পারবে যে এই লেখাটা আমার স্ক্রিনে দেখাইতে হবে। তো প্রিন্টএফ এর মধ্যে তুমি যাই লেখো না কেন, তুমি যখনই রান দিবা সেই জিনিসটা কিন্তু আমার স্ক্রিনে দেখাবে। বুঝছো? এটা ছোটখাটো বিষয়, তো এইগুলা নিয়ে খুব বেশি মাতামাতি তোমার নাই বলে আমি এইগুলা দেখাচ্ছি না। বাট ইন্টারে এগুলো হাতে কলমে সব দেখাইতে হয়, তো এগুলো তোমার খুব একটা আসবে না, এই জন্য আমি দেখাচ্ছি না, বাট একটু ধারণা দিয়ে রাখছি জাস্ট। এবার আমি যদি নর্মালি বলি যে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। প্রিন্টএফ কি, বা প্রিন্ট হলো একটা ফাংশন, এই ফাংশনটা আউটপুট দেখায়। তাহলে আউটপুট দেখানোর ফাংশনের নাম কি, প্রিন্ট। এই ফাংশন দিয়ে নর্মালি আমরা আউটপুট দেখাই। এখন পাইথন কোড আমরা কোথায় লিখবো, দেখো পাইথন কোড কোথায় আমরা লিখতে পারি সেগুলো লেখা আছে। তোমরা মোবাইলে হচ্ছে অনলাইন কম্পাইলারে লিখতে পারবা, আর এই বাকিগুলো হচ্ছে কম্পিউটারে চলবে। আচ্ছা, তো এখন আমরা সম্ভবত যে ভুলগুলো হয় পাইথন লিখতে গেলে, কিন্তু পাইথনে কিন্তু অনেকগুলো ভুল হয়, বুঝছো? বা আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় ভুল করে ফেলাই। তো এই ভুলগুলো আবার অনেক ব্যাপার আছে যে কোন সময় কোন ভুল হয়, মানে ভুলগুলোর আবার নাম আছে, এই নামগুলো তোমার জানতে হবে। যেমন সাধারণ যে ভুলগুলো আছে এগুলো নর্মালি সিনট্যাক্স ইরর বলা হয়। তো সিনট্যাক্স ইরর মানে কি আসলে, সিনট্যাক্স ইরর মানে হলো, মনে করো কোড লেখার যে নিয়মটা আছে এই নিয়ম যদি না মানো তাইলে তোমার সিনট্যাক্স এরর হবে। যেমন মনে করো যে প্রিন্ট এফ, এখানে হ্যালো লিখলে, তো হ্যালোর পরে এখানে একটা ব্র্যাকেট শেষ করতে হবে, যে এখানে তুমি একটা ব্র্যাকেট শেষ করবা, বাট তুমি ব্র্যাকেট শেষ করো নাই। যেহেতু তুমি ব্র্যাকেট শেষ করো নাই, তাই তোমার এখানে একটা ইরর আসবে, যে ইররের নাম হলো সিনট্যাক্স ইরর। আবার আমি যদি তোমার নর্মালি বলি যে পাইথন একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই তুমি বড় হাতের পি এবং ছোট হাতের পি এই দুইটা কিন্তু এক জিনিস না। বড় হাতের পি দিয়ে যা বুঝায় ছোট হাতের পি দিয়ে কিন্তু তা নাও বুঝাইতে পারে। তাইলে পাইথন যেহেতু একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই বড় হাতের পি এবং ছোট হাতের পির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো এই কারণে তুমি কিন্তু বড় হাতের পি এবং ছোট হাতের পি, বলো। আরেকবার বুঝিয়ে দিবি? বলেন ভাই। পাইথন একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি, তুমি পাইথন একটার জায়গায় আরেকটা তুমি ইউজ করতে পারবা না। যেমন তুমি বড় হাতের পির জায়গায় তুমি ছোট হাতের পি ইউজ করতে পারবা না, তুমি ছোট হাতের এর জায়গায় বড় হাতের এ ইউজ করতে পারবা না, বিকজ এটা একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন যেহেতু একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, সেহেতু তুমি যদি একটা কমাও না দাও তাও কিন্তু তোমার প্রোগ্রাম রান করবে না। বুঝতে পেরেছো? নর্মালি একটা লাইন লেখার পরে আমরা এই কোটেশনটা দিয়ে বোঝাই যে ওই লাইনটা ওখানে শেষ হয়ে গেছে। তুমি যদি কোনোভাবে এটা না দাও তাইলে কিন্তু তোমার প্রোগ্রাম রান করবে না, বলো।
বুঝছি কালারটা চেঞ্জ হয়ে হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। তো নর্মালি তুমি যদি এই চিহ্নটা না দাও তাহলে কিন্তু তোমার প্রোগ্রাম রান করবে না। আচ্ছা যাই হোক, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তো তুমি যদি ছোট হাতের জায়গায় তুমি যদি বড় হাতের লেখা দাও, তাও তোমার সিনট্যাক্স এরর দেখাবে, বুঝছো, সিনট্যাক্স এরর দেখাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার যদি বলি যে এই যে পাইথন কিন্তু একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, বুঝছো। তো এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে পাইথন কেন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। পাইথন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ এই কারণে যে তুমি ছোট হাতের জায়গায় বড় হাতের দিলে কিন্তু ওইটা কাজ করবে না। এরপরে আমি যদি বলি ভ্যারিয়েবল কি। আচ্ছা, তো ভ্যারিয়েবল মানে হলো চলক, এটা তুমি জানো। ভ্যারিয়েবল মানে কি, বাংলা হচ্ছে চলক। তো চলক কি জিনিস সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি, চলক কি জিনিস সেটা নিয়ে নর্মালি আমি যদি একটু কথা বলি তাইলে তুমি বুঝতে পারবা যে চলক মানে হলো যার মান চেঞ্জ হয়। মান চেঞ্জ হয়, যার মান আমি চেঞ্জ করতে পারি তাকে নর্মালি আমি চলক বলতে পারি, বুঝছো। চলকের মান চেঞ্জ হয়। যেমন আমি যদি একটা চলক, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, তার মানে তুমি চলক হিসেবে কাউকে ডিক্লেয়ার করছো। যেমন আমি নর্মালি বলছি যে এই যে ইন্ট, ইন্ট হচ্ছে আমাদের ফরম্যাট, যে আমি কোন ফরম্যাটে লিখছি, এটা একটা ইন্টেজার। এখন বোঝার কোনো প্রয়োজন নাই, শুধু আমি ফরম্যাটটা তোমাকে দেখাই। ইন্ট মানে হলো ইন্টেজার, ইন্টেজার মানে হলো পূর্ণ সংখ্যা। তুমি কিছু পূর্ণ সংখ্যা নিতে চাচ্ছ, তাই তুমি লিখলে ইন্ট। এখন কথা হলো, প্রশ্ন করার কিছু নাই এখানে, সামনে আরো ক্লিয়ার হবে। আমি স্লাইড রাখছি, প্রশ্ন করতে হবে না। এখন কথা হলো, এই যে আমি ইন বললাম না, তো ইন মানে হলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো পূর্ণ সংখ্যা মনে করো এ, এ একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো আমি এতটুকু বলে দিলাম আমার কম্পিউটার কি একটা পূর্ণ সংখ্যা। এখন কম্পিউটার কি করবে জানো, আমাদের যে মেমোরি আছে, কম্পিউটার যে মেমোরি, এই যে ইন্টেজারের কিন্তু একটা মেমোরি আছে, বুঝছো, তার একটা জায়গা আছে, তার জন্য একটা স্পেস ভাগ করা আছে। ওই জায়গায় সে একটা ঘর ফাঁকা করে রাখবে, বুঝছো। এই ঘরের নাম দেবে সে এ। এই ঘরের মধ্যে সে অনেক মানুষকে, মানে অনেক মানুষকে না, মানে এই ঘরের মধ্যে সে কিছু কিছু জিনিসকে রাখবে, এই যে এর মানকে রাখবে। তো আমি যদি এই যে, হ্যাঁ, আমি যদি এখন বলি যে এ সমান সমান ওয়ান, তার মানে হলো ওই মেমোরির যে ফাঁকা জায়গা, সেই জায়গাটায় আমরা ওয়ান বসাবো, বুঝতে পেরেছো। তার মানে এইটা হচ্ছে আমার মূল বিষয়টা। বিষয়টা হতো আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার একটা ঘর এখানে রেডি হবে। আমি ফ্লটও নিতে পারি। ফ্লট মানে হলো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। তো এখন কথা হলো, এখানে যখন আমি ফ্লট নেব, ফ্লট মনে করো এ, তার তার মানে এখানে একটা দশমিক সংখ্যার একটা ঘর খোলা হয়ে যাবে। তো এখানে মনে করো আমি 2.3 নিলাম, বুঝছো। এইটা হচ্ছে আমাদের এ, এটা বক্স, বক্সের মধ্যে আমার ভ্যারিয়েবলটা আছে। তো বিষয়টা হচ্ছে, বলো, এই দেখো, আমি যদি বলি যে আমরা একটা ভ্যারিয়েবল নিছি বা আমি একটা চলক নিছি, সেটা হলো এক্স। তো এক্স নামের আমি যে চলকটা নিছি, এই চলকের মানটা হলো 10, বুঝছো। এই যে এক্স নামে যে চলক নিছি, তার জন্য আমার একটা জায়গা খালি হয়েছে, বুঝছো। এই জায়গাটার নাম হচ্ছে এক্স। আর এই মেমোরির এই জায়গার মধ্যে যা বসবে সেটাই হচ্ছে ভ্যারিয়েবল, সেটা ভ্যারিয়েবলের মান, বুঝছো। ভ্যারিয়েবলের মান সেটা হইতে পারে যে তোমার 10, বুঝছো। তো এই হলো ব্যাপার স্যাপার। এখন কথা হলো, সামনে আরো ক্লিয়ার হবে। তো ভেরিয়েবলটা কি, দেখো, ভেরিয়েবল হচ্ছে একটা বাক্সের মতন। আমি তোমাকে বলছিলাম যে একটা ফাঁকা একটা জায়গা বা একটা বক্স। তো এখন ভেরিয়েবলের নাম কি, ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম তুমি এক্স ধরছিলে, আমি এ ধরছিলাম, যা ইচ্ছা ধরতে পারো। তো ভেরিয়েবলের নাম হলো ওই বক্সের গায়ে যে মার্কিং থাকবে সেটাই। আর ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু কোনটা, মনে করো এক্স ইজ ইকুয়াল টু 10 বা এ ইজ ইকুয়াল টু 9। তো ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে বক্সের মধ্যে যেটা থাকবে সেটা। আচ্ছা, তো আমরা বক্সের মধ্যে বা বক্সের ভেতরে এই ভ্যালু কিন্তু পরিবর্তন করতে পারি। কিন্তু এই ভ্যারিয়েবলের জায়গায় তুমি যদি কনস্ট্যান্ট নাও, তাহলে কিন্তু তার মান তুমি চেঞ্জ করতে পারবা না। যেমন মনে করো যে কনস্ট্যান্ট পাই নিলে, তো পায়ের কিন্তু একটা ফিক্সড মান আছে, এটা 3.1416, এটা কিন্তু পায়ের একটা ফিক্সড মান। তো পাইকে, পায়ের যে মান, পায়ও মনে করো যে একটা তোমার হচ্ছে কি, এটাকে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যে এটা ধ্রুবক। তো এই পাই ধ্রুবকটা নিলে তোমার একটা বক্স ক্রিয়েট হইলো ঠিকই, তো এই বক্সের মধ্যে, হ্যাঁ। আর তুমি পাই সম্পর্কে জানো না, মোহনা? তখন ধরবো। আচ্ছা, তো তোমাকে বললো যে তুমি ত্রিভুজের ক্ষেত্র, সরি, তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তো হ্যাঁ, হ্যাঁ, তো আইসিটির কথাই তো আমি বলছি। আমি তো তোমারে অঙ্কের কথা বলছি না, আমি তোমারে আইসিটির কথাই বলছি। তোমাকে বলতে পারে যে তুমি বৃত্তের ক্ষেত্রফল প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাও, তখন তোমার কি করতে হবে, তখন তোমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই আর স্কোয়ার, তাই না।
আর গুণ আর, এটা প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা দেখাই। তো পৃথিবীর প্রত্যেকটা জিনিস এভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখানো যায়, বুঝছো? তো এই পাই তখন আমরা ইউজ করতে হয়। তো এছাড়া আরো যত ভ্যারিয়েবল আছে, যেমন জি এর মান আছে, জি এর মান 9.8 আমরা ধ্রুবক হিসেবে ধরে নিতে পারি, মানে সব সময়ের জন্য না, বুঝছো? বাট এই যে জি এর মান, এটা আমরা ধরে নিই যে 6.673 গুণ 10⁻11, এইটা নর্মালি আমরা ধরতে পারি। তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি, এইসব জি এর মান তোমরা পড়ে আসনি আমি জানি, তো সমস্যা নেই। বাট পাই তো তোমার জানার কথা, যে পাই 3.1416, তার মানে এই বক্সে খালি হলো, এইটার নাম হলো পাই, তার নাম 3.1416, বুঝছো? এই হলো ব্যাপার স্যাপার গুলা। তো ভ্যারিয়েবল তো বুঝছো, তো ভ্যারিয়েবল চেঞ্জ করা যায়, বাট কনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ করা যায় না, এতটুকু যদি বোঝো তাইলে ঠিক আছে। এখন ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন, আচ্ছা ভ্যারিয়েবল মেলা প্রকারের হইতে পারে, যেমন তুমি চলক, চলক এক্স বলতে পারো, যে এক্স একটা চলক, ঠিক আছে, তুমি এক্স একটা চলক বলতে পারো। আবার তুমি যদি ভ্যারিয়েবল ডিক্লারেশন বলো, তাইলে অন্য ভাষায় টাইপ করে তোমার বলে দিতে হয়, পাইথনে লাগে না, যে ভ্যারিয়েবল ডিক্লারেশন অন্য ভাষায়, যেমন সিতে কিন্তু আমরা টাইপ করে আমাদের লিখে দিতে হয়, যেমন ইন্টেজার, তারপরে ফ্লট, তারপর চার, বাট এইটা কিন্তু আমাদের পাইথনে লাগে না। এটা পাইথনের একটা, পাইথন কিন্তু অনেক সহজ, বুঝছো? পাইথন একটা সহজ ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছো? তো টেক্সট ফরম্যাট থাকতে পারে, সংখ্যা, দশমিক, সত্য, মিথ্যা, এগুলো নর্মালি থাকতে পারে। সামনে আসলে সবকিছু জানতে পারবা আস্তে আস্তে। তো এখন কথা হলো নামকরণের নিয়মাবলী। দেখো, তোমাকে যদি এখন আমি তোমাকে বলি যে ভ্যারিয়েবলের নামকরণ, বা ভ্যারিয়েবল তুমি কিভাবে নামকরণ করতে পারবা, তো ভ্যারিয়েবলের নামকরণের জন্য তোমার অবশ্যই এ থেকে জেড এর মধ্যে নাম্বার রাখতে হবে, এ থেকে জেড। এ থেকে জেড এর বাইরে তুমি আর কিছু রাখতে পারবা না। এরপরে তুমি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারো, এই যে আন্ডারস্কোর, তার মানে এই যে এমন, এই যে এমন, এইটা দিয়ে তুমি শুরু করতে পারো। কিন্তু তোমার সংখ্যার মাঝখানে সংখ্যা দিয়ে কখনোই তোমার ভ্যারিয়েবলের নামকরণ করা যাবে না, সংখ্যা দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করা যাবে না, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, বুঝছো? মাঝখানে স্পেস দেওয়া যাবে না। এরপরে বিশেষ চিহ্ন, যেমন এই যে @, ডলার, পার্সেন্ট, এই সব সাইন ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ। এবং রিজার্ভ কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড যেমন ক্লাস, ফর, ইফ, ইন্ট, তারপরে চার, আরো আরো এ টু জেড অনেক কিছু আছে। রিজার্ভ, রিজার্ভ ওয়ার্ড গুলা কখনোই তুমি ইউজ করতে পারবা না, বুঝছো? রিজার্ভ ওয়ার্ড গুলা 32টা ছিল সিতে। তো রিজার্ভ ওয়ার্ড গুলো আমি আগের দিন দেখাইছিলাম, সি রিজার্ভ ওয়ার্ড গুলা। তো এই আগের দিনের ক্লাসে সব দেখানো হয়েছিল, বাট ইম্পর্টেন্ট কিছু না বর্তমানে তোমার ক্লাসের জন্য। এবার আমি যদি বলি নাম্বারিং কনভার্সন, দেখো মাঝে মাঝে আমরা তোমার হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে, কানছো কে বসে বসে, কানছো কে বসে বসে, হ্যাঁ? আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা যদি নর্মালি বলি যে নেমিক কনভার্সন, বা হচ্ছে তোমার বেস যে প্র্যাকটিস গুলো, দেখো এই যে, এই যে এটা আমরা কিন্তু ভ্যারিয়েবল লিখতে পারি, এই যে এটা কিন্তু আমরা নর্মালি ভ্যারিয়েবলের নাম লিখতে পারি। দেখো টোটাল মার্কস, দেখো স্টুডেন্ট, দেখো আমরা কিন্তু মাঝখানে কোনো স্পেস দিই নাই, এই যে আন্ডার স্কোর দিছি, স্পেস কিন্তু দিই নাই, বুঝছো? তো এখানে কিন্তু সব আমরা কিন্তু এ থেকে জেড পর্যন্তর মধ্যে লিখছি, আমরা কিন্তু আর কিছু লিখি নাই। তো এই যে ব্যাপারগুলো, এগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আছে। এখন কথা হলো যে আমি তোমার বসে বসে যদি কোডিং করাই, কোনো লাভ নেই, বিকজ তোমার কিন্তু কোডিং তোমার পরীক্ষাতে আসার মতো না, বিকজ তুমি এখনো সে লেভেলে যাও নাই যে পাইথন তোমারে শেখাবে। তুমি হচ্ছে এইচএসসি তে যখন উঠবা তখন তোমারে সি শিখাবে ফার্স্টে, ফার্স্টে পাইথন তোমারে কেউ শিখাবে না, বুঝছো? আগে সি শিখাবে, দেন পাইথন শিখাবে। তো এখন কথা হলো ডেটা টাইপ। ডেটা টাইপ নিয়ে যদি আমরা কথা আলোচনা করি, তাহলে ডেটা টাইপ বা আমরা যেই ভ্যারিয়েবলের যে ডাটা নিয়ে কথা বলি, বুঝছো? ডাটা, ডাটা, এই ডাটা কয়েকটা টাইপের হতে পারে। যেমন আমরা বলতে পারি ইন্টেজার, আমরা বলতে পারি ফ্লট, আমরা বলতে পারি স্ট্রিং, আমরা বলতে পারি বোল। তো এখন এই যে বুলিয়ান, বুলিয়ান বা সত্য মিথ্যা, বুলিয়ান আলজেব্রা নিয়ে আমরা সামনে কথা বলবো, যখন আমরা ইন্টারে পড়বো বুলিয়ান আলজেব্রা কাকে বলে, এই বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই। বাট আপাতত আমি তোমাকে বলি যে আমাদের ডেটা টাইপ মূলত চার প্রকার। ইন্টেজার, ইন্টেজার মানে কি পূর্ণ সংখ্যা, যেমন আমাদের 10 হইতে পারে, -5 হইতে পারে, 100 হইতে পারে, এইগুলা হচ্ছে ইন্টেজার। আর ফ্লোট কোনগুলা? ফ্লোট মানে হচ্ছে দশমিক, যেমন এই যে 3.14, এবার 5.50, এগুলো হচ্ছে দশমিক। এরপরে স্ট্রিং বা টেক্সট, যেমন হ্যালো হইতে পারে, আইসিটি হইতে পারে। আর বুলিয়ান কোনগুলা? ট্রু আর ফলস, 0 আর 1, বুঝছো? বুলিয়ান হচ্ছে ট্রু আর ফলস বা 0 আর 1। তো হচ্ছে
এতটুক যদি বোঝো, তাহলে এবার আমরা ইন্টিজার টাইপ নিয়ে কথা বলি। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। আমি একটু আগে তোমাকে বলছিলাম ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এই যে ইয়ার, দেখো 2026, এখানে কোনো দশমিক নাই, কোনো ভগ্নাংশ নাই, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা। দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট কত? 50 জন, তো এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। টেম্পারেচার কত? -2, তো এটাও অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। এতটুকু কিন্তু মাথায় রাখা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তো তোমাকে যদি আমি বলি যে বাস্তব সংখ্যা হইতে হবে, ইন্টিজার সময় বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এটা কিন্তু অবাস্তব সংখ্যা না, অবশ্যই বাস্তব সংখ্যা হইতে হবে। বলো কি বলছি, কোনটা আরেকবার বলবো? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, বাস্তব পূর্ণ সংখ্যা, বুঝছো? কোনো ভগ্নাংশ হইতে পারবে না, কোনো দশমিক হইতে পারবে না, পূর্ণ সংখ্যা হইতে হবে। কোনো অবাস্তব সংখ্যা হইতে পারবে না, বাস্তব সংখ্যাই হইতে হবে। আচ্ছা আচ্ছা মোহনা, অবাস্তব সংখ্যা কি জিনিস? অবাস্তব সংখ্যা কি জিনিস? দশমিক গুলারে তো ফ্লট টাইপ বলে, ওইটা তো ভগ্নাংশ। অবাস্তব, অবাস্তব। হ্যাঁ হ্যাঁ, অবাস্তব অবশ্যই সংখ্যা, এন্ড অবাস্তব সংখ্যার পরে অনেক, পৃথিবীর অনেক বড় বড় বিষয় নির্ভর করছে বর্তমানে। নির্দিষ্ট কোনো মান নেই, এটা অবাস্তব না, অবাস্তবের নির্দিষ্ট মান আছে। অবাস্তবকেও গণনা করা যায়। আচ্ছা, তো এবার আমি যদি তোমার নর্মালি একটা কথা বলি, সেটা হলো দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে একটা জিনিস দেখো। শূন্য, বুঝছো? এই যে শূন্য, তোমাদেরকে সংখ্যা নিয়ে নর্মালি কথা বললে শূন্য নিয়ে একটু কথা বলা যায়, বুঝছো? বাট তোমাদের টাইম কিল করব না, আমি অবশ্যই ফাও কথা বলে সময় নষ্ট করব না। তো এই যে শূন্য যে জিনিসটা, এই শূন্য নিয়ে যদি, হ্যাঁ, এই শূন্য, তুমি কি জানো এই শূন্যকে তোমার অনেক বড় বড় গণিতবিদরা ভয় পেত, এমনকি মিশরীয়রা শূন্যকে অনেক বেশি ভয় পেত, তুমি জানো? হ্যাঁ, তুমি জানো না একটা সময় পৃথিবী অঙ্কের উপরে চলতো, পৃথিবীতে বড় বড় গণিতবিদরা যে টাইমে ছিল, তো এই যে তোমার এমনকি অনেক বড় বড় গণিতবিদ ছিল যারা শূন্যকে টোটালি বিশ্বাসই করতে চায় নাই, শূন্যকে স্বীকারই করতে চায় নাই, বুঝতে পেরেছো? তো সবাই মনে করতো যে এখানে অনেক ব্যাপার আছে, এখানে মিথোলজিক্যাল অনেক ব্যাপার স্যাপার ছিল, বাট এই যে শূন্যর যে ব্যাপারটা, শূন্যর যে মেইন ব্যাপারটা ছিল, তো এই ব্যাপারটা নিয়ে কথা বললেই সারাদিন পার করে দেওয়া যাবে, বুঝছো? যে শূন্য কি জিনিস। তো একটা মজার জিনিস হলো, শূন্যকে তুমি কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবা না, বুঝছো? শূন্য দিয়ে কাউকে ভাগ দিতে পারবা না। ভাগ দিতে পারো আদৌ? তুমি যদি 5কে শূন্য দিয়ে ভাগ দাও, মোহনা বলো তো কত হবে? 5কে শূন্য দিয়ে ভাগ দিলে কত হবে? কত, কত হবে? এই কেউ বললো না, মোহনা বলবে কত হবে। শূন্যই বেরোবে, তাই না? অহনা বলো কত হবে? শূন্য হবে। নিশাদ বলো কত হবে? শূন্য হবে। ও, এক একটা সেই সেই ম্যাথমেটিশিয়ানের সামনে আমি বসে আছি, আমার তো লজ্জা লাগছে এদের পড়াইতে, মানে এরা এত এত বিজ্ঞ মানুষজন। তিনজনই? হ্যাঁ, না না, না, ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা আমি একমত, তোমাদের কথার সাথে। তোমাদের তিনজনের কথার সাথে একমত। একটু একটু ঠান্ডা হও, আমি একটু বলি, একটু ঠান্ডা হও। তো এখন কথা হলো, মনে করো যে আমি বললাম যে শূন্য সমান সমান শূন্য, এটা কি বিশ্বাস করো তোমরা? হ্যাঁ, এটা বিশ্বাস করো না, কে বলো? শূন্য সমান সমান শূন্য, মোহনা বিশ্বাস করো? হ্যাঁ, আচ্ছা করো, সবাই বিশ্বাস করো এটা, যে শূন্য সমান সমান শূন্য। আচ্ছা, এই যার ফোন আসছে, কথা বলো নাই, কাটো। আচ্ছা আচ্ছা, তো শূন্য সমান সমান শূন্য, এটা তো আমরা সবাই বিশ্বাস করি। তো এখন কথা হলো, তুমি শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কত হয় বলো?
শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কত হয়? শূন্যটাই। শূন্য হয়, তাই না? তো এখন এখানে আমি 10 গুণ করলাম, আর এখানে আমি 100 গুণ করলাম, তাইলে এবার এবার দুইটা কি সমান লেখা যায় কিনা বলো? হুম। হ্যাঁ, মোহনা বলো তো, যায়? কি ভাইয়া? এই দুইটাকে কি সমান লেখা যায় এবার? যায় কিনা? হ্যাঁ ভাইয়া। যায়, তাই না? আচ্ছা, আমি আমি কিন্তু কি করলাম, এইটাকে আর এইটাকে লিখে আমি শূন্য লিখলাম, লেখা যায় কিনা বলো? আচ্ছা, তো এই দুইটা যদি সমান হয়, এবার দেখো আমি করলাম কি, আমি এই যে শূন্যকে উভয় সাইডে ভাগ দিয়ে কেটে দিলাম, দিতে পারি? একই জিনিস থাকলে উভয় সাইডে কি তুলে দেওয়া যায় ভাগের মাধ্যমে? হুম। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এই মোহনা, যায়? একই জিনিস দুই সাইডে থাকলে কি উঠাই দেওয়া যায়? মোহনা, যায়? হ্যাঁ। আচ্ছা, মনে করো যে এখানে 10 গুণ শূন্য, আবার এখানে মনে করো 100 গুণ শূন্য, তাইলে কি এখান থেকে কি হলো বলো তো? এই দুইটা তো দুইটা তো সমান হইলো, তাই না? এইটাও যায় মান, এইটাও সেই মান, তাই তো দুইটাই তো সমান হইলো, তাই না? এখন তুমি চাইলে এই শূন্য দুইটাকে তুলে দিতে পারো, একই সংখ্যা যদি দুই সাইডে থাকে তাইলে কি তুলে দেওয়া যায়? যাই। যায়। তাইলে এই শূন্য আর এই শূন্য কেটে দাও, তাইলে আমাদের কি হলো, 10 ইজ ইকুয়াল টু 100। তাইলে তোমারও যদি আমি 10 টাকা দিই, তুমি আমার 100 টাকা ফেরত দিবা। হুম। হুম। তাহলে তো আমি তো তোমাদের তোমাদের কথা মতনই তো প্রমাণ করলাম। তোমরা তো শূন্য দিয়ে ভাগ করতে পারো, আমি তো শূন্য দিয়ে ভাগ করতে পারি না, আমি তো দেবো না, কিন্তু তোমরা তো শূন্য দিয়ে ভাগ করতে পারো, তাই তোমরা দিবা। ছাগলেরা শূন্য দিয়ে ভাগ করা যায় না, আজ পর্যন্ত কোনো ম্যাথমেটিশিয়ান এই কাজ করতে পারেনি, বুঝেছো? শূন্য দিয়ে কোনো জিনিস ভাগ দেওয়া যায় না, তোমার ক্যালকুলেটরও পারে না শূন্য দিয়ে কোনো কিছু ভাগ দিতে। হাতে জানাই তো করছি। সমানই করতে হবে। তো এখন কথা হলো যে আমাদের অবাস্তব সংখ্যা কোনগুলো জানো? রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা অবাস্তব হয়ে যায়, যে রুটের মধ্যে -1 কে আমরা আই বলি নরমালি, তো এটা হচ্ছে অবাস্তব। তো এটা আমাদের ইন্টারে একটা চ্যাপ্টারই পড়বা নিশাত, সেটার নাম হলো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, বুঝছো না? মানে হলো জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, এর মধ্যে আমরা অবাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তুমি এখন ম্যাথে ম্যাথে। তো এটা নিয়ে আমরা কথা বলবো নরমালি। তো যাই হোক, এখন আমরা ইন্টেজার বুঝলাম। ইন্টেজারের দেখো, ইন্টেজারের হচ্ছে ক্লাস হলো ইন্ট, এই দেখো ইন্ট, ইন্টেজারের ক্লাস হলো ইন্ট, এটা আমরা বুঝি। এবার ফ্লট নিয়ে আমরা নরমালি কথা বলি। এই দেখো ফ্লট, দেখো ফ্লট মানে হলো ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা। ফ্লট মানে কি, ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা, যেমন আমরা পাই। তারপরে তোমার প্রাইস, প্রাইস দেখো 99.50, গ্র্যাভিটি 9.8, এগুলো নরমালি তোমার হচ্ছে কি বলা হয়, ফ্লট টাইপ বলা হয়। আচ্ছা, গেল ফ্লট টাইপ গেল। হ্যাঁ বলো। প্রাইস প্রাইস মানে দাম, দাম। এখানে দশমিক আছে না। তোমার মনে করো একটা চকলেটের দাম 99 টাকা 50 পয়সা, হইতেই তো পারে, সমস্যা কি? তো এবার আমি যদি বলি যে স্ট্রিং, এসটিআর, বুঝছো? এই স্ট্রিং, স্ট্রিং হচ্ছে তোমার টেক্সট, বুঝছো? ভেতরে টেক্সট থাকে, যেমন এই যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এই যে এরপরে গ্রেড, গ্রেড হলো এ, এই যে ব্যাপারগুলো থাকে, তো এইগুলাকে নর্মালি আমরা বলতে পারি স্ট্রিং। আচ্ছা, তো এখন আমরা যদি বুলিয়ান কথা বলি, তার মানে বুলিয়ান হলো সত্য বা মিথ্যা, বুঝছো? বুলিয়ান মানে সত্য বা মিথ্যা। বুলিয়ান আলজেব্রা নামে আমাদের একটা পার্ট আছে আইসিটি 3 অধ্যায়ে, মানে এটা হচ্ছে আমাদের ইন্টারে, এইচএসসি তে বুলিয়ান আলজেব্রা। তো ওখানে আমরা বীজগণিত যেমন করে আইছি আলজেব্রা, তেমন বুলিয়ানের আলজেব্রা আছে, ওইটা নিয়ে আমরা নর্মালি কাজ করি। তো এই অনেকে ভয় পায় বুলিয়ান আলজেব্রা, আজকেও করাচ্ছিলাম ক্লাসে, অহনা বলছে যে ভাইয়া বুলিয়ান আলজেব্রা ছাড়া কি কোনো রকম আহ, যাবে পরীক্ষায়, পরীক্ষা হলে কি যাওয়া যাবে কিনা, তো শুনছিল অহনা। তো এখন কথা হলো যে বুলিয়ান আলজেব্রা বিষয়টা হচ্ছে খুব কঠিন কিছু না, সত্য বা মিথ্যা এটা এটা দেখার জন্য বুলিয়ান ইউজ করা হয়, বুঝছো? তো তোমরা চাপ নিও না, বুলিয়ান মানে সত্য বা মিথ্যা দুইটা মান হইতে পারে, বা লজিক্যাল মান, এটা নর্মালি দেখে রাখো, বুঝছো? আমরা নর্মালি লজিকে ব্যবহার করি বুলিয়ান।
আচ্ছা, তো এবার যদি বলি টাইপ কাস্টিং, দেখো টাইপ কাস্টিং বা রূপান্তর, আমরা নর্মালি ইন বললাম, ইন বললে আমাদের বুলিয়ান আলজেব্রা মানে সত্য বা মিথ্যা, তোমার কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা এটা। তো এখন কথা হলো টাইপ কাস্টিং কি, টাইপ কাস্টিং হলো দেখো এক টাইপ থেকে অন্য টাইপের রূপান্তর। মনে করো যে তোমার কাছে আছে 9.9, তো এখন 9.9 কে তুমি যদি ইন্টেজারের মধ্যে লেখো 9.9, তাইলে তোমার ফলাফলে যা দিবে সেটা হলো শুধু 9, মানে এই ইন্টেজার কোনোদিন এই ভগ্নাংশ দেখবে না, ও শুধু পূর্ণ সংখ্যা দেখবে। তো তোমার যদি পূর্ণ সংখ্যা লিখতে হয় তুমি ফ্লট দিবা, তোমার যদি ভগ্নাংশ লিখতে হয় তুমি ফ্লট দিবা, তো ফ্লট দিলে ও 9.9ই তোমাকে দেখাইতে পারবে, বুঝছো। তো এই হলো ব্যাপার স্যাপার। তো এই হলো ব্যাপার স্যাপার যে তোমার ইন্টেজার দিলে ও শুধু ইন্টেজারই দেখাবে, ও ফ্লটের পার্টটুকু আর দেখাইতে পারবে না, আবার ফ্লট দিলে শুধু ফ্লটই দেখাবে, ইন্টেজার দেখাইতে পারবে না, বুঝছো। এই হলো ব্যাপার স্যাপার গুলা। তো আশা করি তুমি বুঝছো। তো এখন আমরা সামনের দিকে যাই, যে ইনপুট নেওয়া। দেখো কোনো কিছু ইনপুট নিতে গেলে, কোনো কিছু মনে করো ইনপুট নিতে গেলে, দেখো এখানে সিট থেকে একটু সহজ আছে। সিতে আমরা কি লিখে জানো, স্ক্যানএফ লিখে ইনপুট দিই, বুঝছো। সিতে নর্মালি আমরা স্ক্যানএফ লিখে ইনপুট দিই, কিন্তু সেই দিক থেকে তোমার আমাদের পাইথন কিন্তু একটু সহজ। পাইথনে আমরা নর্মালি ইনপুট দেওয়ার জন্য বা কোনো কিছুকে কম্পিউটারকে বোঝানোর জন্য, মনে করো যে আমরা নর্মালি এ প্লাস বি এর যোগফল কম্পিউটারকে নির্ণয় করতে বলেছি। তো কম্পিউটার এ আর বির মান তো আমার কাছ থেকে শুনবে, তাই না। কম্পিউটার আমার কাছে তো শুনবে যে এর মান কি বির মান কি, তারপরে না ও যোগ করবে। তো তুমি এর মান বলে দিলে 5 আর বির মান বলে দিলে 6, তারপরে ও বললো 11। তার আগে এই যে এ আর বির মান তো কম্পিউটারকে জানতে হবে। তার মানে কি কম্পিউটারকে আগে ইনপুট নিতে হবে তোমার কাছ থেকে, যে কম্পিউটারকে তুমি ইনপুট দিবা যে আসলে তুমি কি বলতে চাও। তো ইনপুট দেওয়ার জন্য তোমার কি করতে হবে, নেম ইজ ইকুয়াল টু ইনপুট ইন্টার ইওর নেম, বুঝছো। তো এখানে যে কোনো কিছু হইতে পারে। তো কথা হলো যে প্রিন্টএফ কি, ওয়েলকাম প্লাস নেম। এখন এই যে ওয়েলকামের পরে তোমার নেমটা এখানে তুমি লাগাইতে চাও, তো এইভাবে। খুব ইম্পর্টেন্ট কিছু না, খুব ইম্পর্টেন্ট কিছু না একদম। মাথা ঠান্ডা করে দেখো বুঝবা, মাথা ঠান্ডা করে দেখো বুঝবা। আচ্ছা দেখো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আমি আমি বললে বুঝবা, এই এই যোগফল নির্ণয় করা বুঝবা। মনে করো যে আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে চাচ্ছি, তো দুইটা সংখ্যা তো আগে তোমার নিতে হবে, মানে কম্পিউটারকে তো দুইটা সংখ্যা আগে বলতে হবে, তাই না। কম্পিউটারকে তুমি যদি দুইটা সংখ্যা না বলো তাহলে কম্পিউটার কিভাবে তোমার যোগ করে দিবে। তাইলে তোমার কি করতে হবে, দেখো আমি নাম্বার, দেখো 1 নম্বর, এই যে নাম্বার 1, NUM, মানে নাম্বার 1, নাম্বার 1 ইজ ইকুয়াল টু আমরা ইনপুট INPUT, ইনপুট। ইনপুট কি, দেখো ইন্টার ফার্স্ট নাম্বার। তো তোমার এখানে ইন্টার ফার্স্ট নাম্বার, তোমাকে কম্পিউটার এটা বলবে যে তোমার প্রথম নাম্বারটা এখানে তুমি লিখে দাও। তুমি ইনপুট ট্যাগ দিছো, তো প্রথম নাম্বারটা তোমার এখানে যাবে। তারপরে দেখো এই যে নাম্বার 2, তখন তুমি আবার কি ট্যাগ লিখলে, ইনপুট ইন্টার সেকেন্ড নাম্বার, তখন তোমার আবার দ্বিতীয় নাম্বার যাবে। তো এইভাবে আমরা নর্মালি ইনপুট দিয়ে থাকি। দেখো নাম্বার 1 ইনপুট দিলাম, নাম্বার 2 ইনপুট দিলাম। মনে করো নাম্বার 1-এর জায়গায় আমি এ কে ইনপুট দিচ্ছি বা বি কে ইনপুট দিচ্ছি, একই সেম, শুধু এ আর বি নাম চেঞ্জ করে ফেলো, ফেলে এখানে ইনপুট লেখো, ইনপুট। এরপরে তুমি লেখো ইন্টার ফার্স্ট নাম্বার, ইনপুট। তারপরে তুমি লিখলে ইন্টার সেকেন্ড নাম্বার, এটা তুমি নর্মালি লিখলে। লেখার পরে তোমার কম্পিউটার তোমাকে কি চাবে, তোমার কাছ থেকে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার ইনপুট চাবে। আচ্ছা চাইলো, মানলাম চাইলো। এবার তুমি এই দুইটাকে যোগ করতে বলছো তোমার কম্পিউটারকে, তাইলে তুমি কি লিখবা, সাম। সাম ইজ ইকুয়াল টু ইন্ট। ইন মানে কি, তোমার নাম্বারটা আসলে কি ইন্টেজার নাকি ফ্লট, এটা তো তুমি জানো, তাই না। তো ইন্টেজার নাকি ফ্লট, অবশ্যই যদি ইন্টেজার হয় তাহলে তুমি লিখবে ইন্ট নাম্বার 1 প্লাস ইন নাম্বার 2, মানে তোমার যে নাম্বারটা এটা ইন্টেজার নাকি ফ্লট, বুঝছো। যদি ইন্টেজার হয় তাহলে ইন নাম্বার 1 প্লাস ইন নাম্বার 2 লিখলে। লেখার পরে প্রিন্টএফ, প্রিন্টএফ দ্য রেজাল্ট ইজ সাম, দ্য রেজাল্ট ইজ সাম, মানে প্রিন্টএফ মানে কি, প্রিন্ট করতে হবে। তো কি প্রিন্ট করতে হবে, তোমার এই যে সামটাকে প্রিন্ট করতে হবে। দেখো এই যে এটা যোগ করছিলাম এইটাকে আমাদের বের করতে হবে। মানে এই যে সাম মানে কি, সাম মানে কি, সাম মানে হলো আমাদের এই নাম্বারটা এবং এই নাম্বারটা, এই দুইটার যোগফল। বলো কোন জায়গা থেকে বুঝাবো, কি বোঝো নাই বলো। কি 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 দেখো, তোমাকে আগে তো নাম্বারটাকে ইনপুট দিতে হবে, না কম্পিউটার কিভাবে যোগ করবে, তাই না। তো ইনপুট দেওয়ার জন্য তোমার ইনপুট ট্যাগ ইউজ করতে হবে, দেন তুমি এখানে লিখলে ফার্স্ট নাম্বার। আচ্ছা এখানে তুমি কিছু না লিখলেও সমস্যা নাই, বুঝছো। তোমার
না লিখলেও সমস্যা নেই, তুমি ইনপুট লিখবা, লিখলে তোমার এখানে একটা ইনপুট চাবে কম্পিউটার। আচ্ছা, এরপরে তুমি এখানে 2 লিখলে, লিখলে ইনপুট সেকেন্ড নাম্বার, তো তোমাকে সেকেন্ড নাম্বার চাবে কম্পিউটার। বুঝছো, ইনপুট মানে হলো তোমার কাছে ইনপুট নিবে কম্পিউটার। আচ্ছা, এরপরে তুমি কি করতে চাও, তুমি সাম করতে চাও, তো সাম কার কার করতে চাও, তুমি নাম্বার 1 আর নাম্বার 2 এর মধ্যে সাম করতে চাও। তো নাম্বার 1 আর নাম্বার 2 এর মধ্যে কিভাবে সাম করবা, নাম্বার 1 হলো ইন্টিজার, নাম্বার 2 হলো ইন্টিজার, তো ইন নাম্বার 1 প্লাস ইন নাম্বার 2। তারপরে তোমার সাম আসলে কি, সাম আসলে ফলাফল। তারপরে তুমি প্রিন্ট করবা, মানে তোমাকে কি দেখাইতে হবে, তোমাকে ওই সামটা দেখাইতে হবে। তাই তুমি প্রিন্ট লিখলে দ্য রেজাল্ট ইজ সাম। এইভাবে নরমালি কাজ করে। বুঝছো, এই স্লাইডটা অবশ্যই সুন্দর করে দেখতে হবে, তোমাদের অবশ্যই সুন্দর করে দেখতে হবে, একটু লেখা প্র্যাকটিস করতে হবে। কোডিং আসবে না পরীক্ষাতে এতটুকু শিওর আমি, কিন্তু তারপরেও তোমাদের এতটুকু প্র্যাকটিস করতে হবে। তো এবার আমি যদি তোমাদেরকে বলি যে অপারেটর, দেখো অপারেটর কত প্রকার, অপারেটর হলো 4 প্রকার। একটা হলো অ্যারিথমেটিক অপারেটর, মানে গাণিতিক, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এরা নর্মালি অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, কম কম্পারিজন অপারেটর বা তুলনামূলক অপারেটর, যেটা আমরা বলি অ্যান্ড মানে এবং, আমরা অর মানে অথবা, আমরা বলতে পারি নট মানে হচ্ছে উল্টাই যাওয়া, নট মানে হলো উল্টাই যাওয়া। তো অপারেটর কত প্রকার, অপারেটর 4 প্রকার। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো অ্যারিথমেটিক অপারেটর। আর কম্পারিজন বা তুলনামূলক অপারেটর কোনগুলা, বা লজিক্যাল, এই যে তোমার হচ্ছে তুলনামূলক, সরি সরি সরি, এই যে তুলনামূলক অপারেটর হচ্ছে, আমি তোমাকে বলি, তুলনামূলক অপারেটর হচ্ছে এই যে তোমার দুইটা সমান, তারপর ছোট না, বড় না, তারপর গ্রেটার দ্যান, লেস দ্যান, এইগুলোকে বলা হয় তুলনামূলক অপারেটর। বুঝছো, আর লজিক্যাল অপারেটর কোনগুলা, অ্যান্ড অর নট। অ্যান্ড মানে হলো দুইটা জিনিসই সমান হবে, মানে অ্যান্ড মানে মনে করো যে বললাম যে নাফিসা এবং নিশাত দুইজন মিলে চকলেট খাচ্ছে, তার মানে দুইজনেরই চকলেট খাওয়া লাগবে। বাট আমি যদি বলি নিশাত এবং নিশাত অথবা নাফিজা চকলেট খাচ্ছে, তার মানে যে কোনো একজন চকলেট খাইলেই হবে। তো এইটাই হচ্ছে অ্যান্ড আর অরের মধ্যে পার্থক্য। অ্যান্ডে হলো দুইটাই হওয়া লাগবে, আর অরে হলো যে কোনো একটা হইলেই হবে। বুঝছো, আর নট কি, নট মানে মনে করো উল্টাই যাওয়া, আমি যদি বলি যে নিশাত চকলেট খাচ্ছে, তার মানে কি হবে, যে নিশাত চকলেট খায়নি। বুঝছো, তো এই হলো উল্টাই যাওয়া, এটাকে বলা হয় নট। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট অপারেটর এই সম্পর্কে সামনের দিকে আমরা সবই জানবো। তো সামনের দিকে আসি, দেখো গাণিতিক অপারেটর গুলা আমি তোমাকে বলি, যে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্ট, এরপরে পূর্ণ ভাগ, এরপরে হচ্ছে আমাদের সূচক, এইগুলো হচ্ছে নর্মালি আমাদের কি বলতো, এগুলাকে বলা হয় নর্মালি আমাদের অপারেটর। তো এখন কথা হলো যে এই যে বিষয়টা আমি তোমাকে বললাম, যে যোগ, যোগ মানে এই 10 আর 5 যোগ করলে 15 হয়, বিয়োগ 10 আর 5 বিয়োগ করলে 5 হয়, গুণ 10 আর 5 গুণ করলে 50 হয়, ভাগ 10 আর 10 থেকে তুমি যদি 2 ভাগ করো, 10 কে 2 দিয়ে ভাগ করো, তাইলে তোমার 5 হয়। আচ্ছা, তো এবার তোমার যদি ভাগশেষ বলি, এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট দিয়ে কিন্তু আমাদের প্রোগ্রামিং এ ভাগশেষ বুঝাই। দেখো, আমরা যদি নর্মালি যে 10 কে আমরা যদি হচ্ছে 3 দিয়ে ভাগ করি, এই যে 10 ভাগ 3, বুঝছো, তাইলে আমাদের ভাগশেষ কত হয়, 10 ভাগ 3 করলে আমাদের ভাগশেষ কিন্তু 1 হয়। আর পূর্ণ ভাগ তার মানে কি, আমরা ভাগ করার পরে আমাদের যে পূর্ণ সংখ্যাটা হবে শুধু সেইটুকু নেব। মানে বিষয়টা হচ্ছে, আমি যদি বলি, তুমি যদি 10 কে 3 দিয়ে ভাগ দাও, 10 কে যদি 3 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার নর্মালি যেই ফলাফলটা আছে সেটা হলো 3.33। বুঝছো, 3.33, 10 কে যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে এইটা আসে। বাট এই চিহ্নটা আমি শুধু পূর্ণ সংখ্যা নেব, পূর্ণ সংখ্যা মানে কি, শুধু 3 টুক নেব, আর কিচ্ছু নেব না। বুঝছো, এটা মিটে গেল। আর যদি সূচকের কথা আমি তোমাকে বলি, তাইলে এই যে আমাদের ডবল স্টার বা ডবল গুণ, এটার মানে হলো সূচক, তাইলে 2 টু দি পাওয়ার 3 কে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে নর্মালি আমাদের সূচক, সূচকের অপারেটর। আশা করি বোঝা গেছে গাণিতিক অপারেটর কোনগুলো। এবার ভাগশেষ অপারেটরের গুরুত্ব যদি বলি, তাইলে দেখো, আমি নর্মালি তোমাকে বলছি যে 10 ভাগশেষ 2 সমান সমান কত হবে, এটা নিশাত বলো, এটা আমাকে নিশাত বলো। হ্যাঁ, বলো। মোহনা বলো। মোহনা,
মনে নেই? অনা বলো। এটা তো ভাগ না, এটা তো ভাগ শেষ। 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো 0 হয়। এখানে দুই দিয়ে আপনি বললেন এখানে দুই থাকছে, তাই বললাম। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা নির্ণয় করতে হবে পাগল। আপনি কি করে বলতে পারেন এটা আপনার zero। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, দাঁড়াও। আর তুলনামূলক অপারেটর নিয়ে কথা বলছিলাম আমি, দেখো এই যে সমান, সমান নয়, বড়, ছোট, বড় নয় বা বড় অথবা সমান, এরপরে ছোট অথবা ছোট সমান, এইগুলো তোমরা নর্মালি জানো, বুঝছো? এটা নর্মালি জানো, এটা বুঝো, এটা আশা করি সমস্যা হওয়ার কথা না। সামনের দিকে যাই। সেটা হলো, আমি যদি বলি অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলা, এইগুলা নিয়ে খুব বেশি এখন মাথা ঘামাইতে হবে না। যে অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে, দেখো যে অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান পাশে বাম পাশে ভ্যারিয়েবল রাখা হচ্ছে তোমাদের একটা ভুল হয়। আচ্ছা, তো তোমরা তো এখনো করতেই পারো নাই, তো ভুল কিভাবে হবে? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এইটা, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখন কথা হলো এটা কি কাজে লাগে, কখন লাগে, এটা আপাতত না জানলেও হবে, তোমার সমস্যার কিছু নাই। লজিক্যাল অপারেটর নিয়ে একটু জানো, যে লজিক্যাল অপারেটর দেখো সত্য, বুঝছো? এই যে এন্ড, এই যে অর, আর এই যে নট। এন্ড মানে কি সব সত্য সমান হইতে হবে, অর মানে কি যে কোনো একটা সত্য সমান হইলেই হবে, আর নট মানে কি ফলাফল উল্টে দেবে, বুঝছো? তার মানে ট্রু হলে ফলস বলবে, ফলস হলে ট্রু বলবে। আর হচ্ছে তোমার সত্য, সত্য হলে যে কোনো সত্য হইলেই হবে, তার মানে কি, মনে করো যে 5 থেকে 3 বড় অথবা 5 থেকে 100 বড় বা 100 ছোট, মানে যে কোনো একটা সত্য, মানে এইটা সত্য এইটা মিথ্যা, তার মানে আমাদের উত্তর হবে সত্য, বিকজ যে কোনো একটা সত্য হলেই উত্তর হবে সত্য, বুঝছো? বাট এন্ডে আমাদের দুইটাই সত্য হতে হবে, না উত্তর সত্য হবে না। আচ্ছা, আমি ফার্স্টে যেটা বলছিলাম যে এন্ড মানে হলো সব সত্য সত্য হইলেই তাই সত্য হবে, আর অর মানে যে কোনো একটা সত্য সত্য হলেই সত্য হবে। আর কথা হলো কন্ট্রোল ফ্লো কি, কন্ট্রোল ফ্লো কি সেটা নিয়ে একটু যদি কথা বলি। কন্ডিশন আর লুপ, বলো বলো। হ্যাঁ, কোনটা? আমি তোমাকে বলছি যে এন্ড মানে হলো যদি দুইটা জিনিস, দুইটা জিনিস বা সবগুলো সত্য যদি সত্য হয়, সবগুলো সত্য যদি সত্য হয় সেই ক্ষেত্রে আমার ট্রু হবে। আর অর মানে কি যে কোনো একটা সত্য সত্য হলে তাইলে ট্রু হবে, আর নট মানে উল্টাই দেওয়া হবে। আচ্ছা, কন্ট্রোল ফ্লো, কন্ট্রোল ফ্লো নিয়ে যদি একটু কথা বলি, কন্ডিশন লুপ। তো কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে হচ্ছে আমাদের ইফ, বুঝছো? যদি তুমি আসো তাইলে আমি যাব, এই ধরনের যে সত্যগুলো আছে এগুলাকে নরমালি আমরা কন্ডিশন বলে চালাই দিতে পারি। আর লুপ কি, লুপ মানে হচ্ছে একটা জিনিসের চক্রাকারে ঘোরা, একটা জিনিস চক্রাকারে ঘোরা। মনে করো তোমারে বললো যে 10 বার নিষাদ বলতে হবে, মনে করো তোমারে বললো, মনে করো তোমারে কেউ বললো যে 10 বার নিষাদ বলতে হবে, এখন তুমি 10 বার নিষাদ বলবা, তাইলে একই কাজ তুমি 10 বার করছো। তো এইটাই হচ্ছে লুপ, লুপ মানে হলো বারবার ঘোরা, লুপ মানে হলো বারবার একই জিনিস করা, আর কন্ডিশন হচ্ছে ইফ বা ইলস ইফ। আচ্ছা, তো এখন যদি সত্যের ব্যবহারটা দেখো, ইফ যদি সত্য সত্য হয় তাহলে ইফ, আর ইলস হচ্ছে আগের সত্যটা যদি মিথ্যা হয় তাইলে আমরা কি লিখবো, ইলস। দেখো যেমন আমি যদি বলি যে কালকে তুমি আসলে, মানে মানে বিষয়টা হচ্ছে, যদি মনে করো যে 5-এর চাইতে যদি মনে করো আমি ধরলাম এ, এ যদি 5-এর চাইতে কি হয়, বড় হয়, তাইলে তুমি লিখবা যে রেশাদ,
রেশাদ, মনে করো এ যদি 5-এর চাইতে বড় হয় তাইলে তুমি মনে করো লিখবা রেশাদ, কম্পিউটারে এটা বলছো। আর যদি না হয়, যদি কি না হয়, তাইলে তুমি কি লিখবা বলো তো? তাইলে তুমি লিখবা হচ্ছে নিশাদ। তো এই যে এই কথাটা, যদি 5-এর চাইতে বড় হয় এ তাইলে লিখবা রেশাদ, আর যদি না হয় তাইলে তুমি লিখবা হচ্ছে নিশাদ। এখন কথা হচ্ছে এই কথাটা যে আমি বললাম, তো এটা হচ্ছে ইফ আর ইলস ইফ। ইফ মানে কি? যদি। ইফ মানে যদি এটা হয় তাইলে রেশাদ লিখবা, আর যদি না হয় তার মানে ইলস ইফ। এলস ইফ বলছো যদি না হয় তাইলে তুমি এটা লিখবা। আর ইলস মানে কি? উপরের কোনোটি সত্য না হলে, মানে উপরের এটাও সত্য না এটাও সত্য না, তাইলে তুমি ইলস লিখবা। বুঝছো? তার মানে দুইটা সত্যই যদি সত্য না হয় তখন তুমি এটা লিখবা। বুঝছো? কেউ বললো যে যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমরা সামনের দিকে যাই। তো বাস্তব উদাহরণ দেখো। দেখো বাস্তব উদাহরণটা দেখো, যে মার্ক মনে করো একজন 75 পাইছে। ইফ মার্ক যদি, যদি মার্ক, বুঝছো, যদি মার্ক তোমার বড় হয় কত চাইতে? 33-এর চাইতে যদি বড় হয় অথবা 33-এর সমান হয়, তাইলে তুমি প্রিন্ট করবা কি? কনগ্রাচুলেশন ইউ পাস। আর যদি মনে করো যে ইলস মানে 33-এর চাইতে যদি ছোট হয়, বুঝছো, 33-এর চাইতে যদি ছোট হয় তাহলে কি লিখবো? সরি ইউ ফেল, ট্রাই এগেইন। বুঝছো? এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন এই জিনিসটা দেখো, তো এইগুলাই কিন্তু আমাদের কোডিং। আর এই যে গ্রেড নির্ণয়, দেখো এলস এ ব্যবহার করে গ্রেড নির্ণয় করা, এই জিনিসগুলো আসবে, পরীক্ষাতে আসতে পারে। তো এগুলো একটু মাথায় রাখতে কিন্তু হবে। তারপরে ভুল কোড, সঠিক কোড, এগুলা সবই আমি দেখাবো, অবশ্যই সবই দেখাবো, বাট আজকে না। হয়তো আজকে আমি দেখাইতে পারবো না, তোমাদের সাথে একটু কথা বলি, বলে শেষ করব। সেটা হলো যে আগের দিন ছিলে না কেন? হ্যাঁ, আচ্ছা, অহনা আগের দিন ছিলে না কেন তুমি? কি সমস্যা? ঠান্ডা লাগছিল? হ্যাঁ, ঠান্ডা পড়ছে অনেক। তো বলো, পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ, ভালো। দেখো না, পড়াশোনা যদি করতে হয় তাহলে পড়াশোনার মতন করতে হবে। মানে পড়াশোনার মাঝখানে কোনো জায়গা নেই, বুঝছো? মানে বিষয়টা হলো, হয় টপ ক্লাস স্টুডেন্ট হইতে হবে, বুঝছো, একদম টপ ক্লাস স্টুডেন্ট হইতে হবে, আর না হইলে একদম লো ক্লাস স্টুডেন্ট হইতে হবে। মাঝামাঝি কোনো জায়গা নেই। তো এখন ভাই টপ ক্লাস হইলে কি আর লো ক্লাস হইলে কি, আমি তোমার বলি, বুঝাই বলি। সেটা হলো, তুমি যদি টপ ক্লাস হও তাহলে তো জীবনে খুব ভালো কিছু করতে পারবা, সামনের দিকে আগাইতে পারবা। তো তোমার জীবন তো একদম ঝিঙ্গালালা। কিন্তু তুমি যদি লো ক্লাস স্টুডেন্ট হও তাইলে কি হবে? তাও তোমার জীবন ঝিঙ্গালালা। কেমন? মনে করো যে তুমি লো ক্লাস স্টুডেন্ট, তুমি পড়াশোনা কিছু করো না, তোমার ভালোও লাগে না, এটা খুব ভালো একটা সাইন। তাহলে কি হবে? তোমারে দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার মনে করো যে যেই সময়টায় তুমি ছুটি কাটাও না, ওই সময়টায় তোমার বিয়ে হয়ে যাবে। আচ্ছা, তো হওয়ার পরে কি হবে? দেন মনে করো যে অবশ্যই ভালো আঙ্কেল আন্টি ভালো জায়গায় বিয়ে দেবে, তো তুমি সুখে শান্তিতে সংসার করতে পারবা। তো লো ক্লাস স্টুডেন্ট হলে তুমি এই সুবিধাটা পাবা, এটাও কিন্তু খুব ভালো একটা সাইন। তো সবসময় যে পড়াশোনা করতে হবে এরকম তো ম্যাটার না, মানুষের তো বউ হওয়ার ইচ্ছা থাকতে পারে, থাকতেই পারে। তো এখন কথা হলো, এটাও খুব ভালো একটা সাইন। এখন কথা হচ্ছে, তুমি যদি মিড লেভেল স্টুডেন্ট হও তাইলে কি হবে আমি তোমার বলি। 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যে বলি। মিড লেভেল স্টুডেন্ট হলে কি হবে? সেটা হলো যে তুমি লাইফে শাইন করতে পারবে না, বিকজ হাই লেভেল স্টুডেন্টরা তোমার জায়গা খেয়ে নেবে। আর লো লেভেল স্টুডেন্টরা তোমার মনে করো যে ইয়ার বাজার আছে, মনে করো যে বিয়ের বাজার আছে, এটাও খেয়ে নেবে। বুঝছো? লাস্টে তুমি একা হয়ে বসে থাকবা, ওই অনার্সের পরে যে তুমি আর কোনো কিছুই করতে পারবা না। বুঝছো? না ভালো চাকরি পাবা, না ভালো পাত্র পাবা। এই জন্য মিড লেভেল স্টুডেন্ট হয়ে লাভ নেই, লো লেভেল স্টুডেন্ট হয়ে যাও, আমি সুপারিশ করে দিচ্ছি। বুঝছো? আমি সুপারিশ করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আর তাইলে ভালোভাবে পরিশ্রম করো। এখন তোমার পথ বাবা, তুমি যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। দুইটাই ভালো পথ, দুইটাই ভালো পথ। বুঝছো? তবে তবে আমার আমার ইয়ে হলো, মিড লেভেল স্টুডেন্ট হইও না, তাইলে কি হবে বলো তো? ওই আমি বললামই তো, যে চাকরি পরবর্তীতে অনার্স করতে পারবা, ঠিকই অনার্স করতে পারবা, মাস্টার্সও করতে পারবা, বাট লাস্টে তোমার লাইফে কিছুই হবে না, কোনো লাভ হবে না। আবার ওই অনার্স মাস্টার্সের সময় যে তুমি হচ্ছে
ভালো পাত্রও খুঁজে পাবা না, বুঝছো? এই জন্য লো লেভেল স্টুডেন্ট হয়ে এসএসসির পরে বিয়ে শাদী করে ফেলা ভালো। না। এটা তোমার ব্যাপার, আমার কি বাবা। আর এই 1 মিনিট টাইম আছে, যাই হোক। তো ঠিক আছে, ভালো থেকো, নিয়মিত ক্লাস করো, যদি ভালোভাবে পড়তে মন চাই, নাইলে সমস্যা নেই, সালাম দিয়ে দিও একটা, বুঝছো? ভালোভাবে পড়ার মানসিকতা যদি নিশা তোমার না থাকে, এই যে তোমাদের ধরবো, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, তোমারে কি ধরবো। বল, তুমি আরেকবার বলো। ভালো ভালো পড়াশোনা যদি মন মানসিকতা তোমার না থাকে, তাহলে তোমার হুম, সুপারিশটা আমি আগে করছি আন্টির কাছে। হ্যাঁ, তো এসএসসি পর্যন্ত যাওয়া লাগবে না। এটা দিয়ে বলো। আর ঠিক আছে, আমি তাহলে চলে এলাম, হ্যাঁ, ভালো থেকো তোমরা।